নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন সংযোজনায় রয়েছি আমি নিতাই এবং আমি ইতিকণা। আজ 6ই জুন 1674 সালের ঠিক আজকের দিনে, অর্থাৎ 6ই জুন তারিখে মারাঠা সাম্রাজ্যের রাজধানী রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছিল। এই ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা হিসেবে ছত্রপতি উপাধি ধারণ করেন এবং ভারতে হিন্দুভি স্বরাজ এর সূচনা করেন। বারাণসীর বিখ্যাত বৈদিক পণ্ডিত গাগাভট্ট এই রাজ্যাভিষেক সম্পন্ন করান। মুকুট পরিধানের পর শিবাজী মহারাজকে ছত্রপতি, ক্ষত্রিয় কুলবংশ এবং হিন্দুভি ধর্মোদ্ধারক উপাধিতে ভূষিত করা হয়। এই রাজ্যাভিষেক কেবল একটি মুকুট ধারণের অনুষ্ঠান ছিল না, বরং এটি মুঘল ও বিজাতীয় শক্তির বিরুদ্ধে মারাঠাদের রাজনৈতিক সার্বভৌমত্ব এবং স্বাধীন হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আইনি স্বীকৃতি ছিল। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। ইতিহাসের পাতায় যদি আজকের দিনটিতে চোখ রাখি, তাহলে দেখা যায় 1936 সালের আজকের দিনটিতেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয়ে যায় অল ইন্ডিয়া রেডিও, যা 1956 সালে এর নাম হয় আকাশবাণী। তাহলে আকাশবাণীর জন্য আজকের দিনটি সত্যি একটি গুরুত্বপূর্ণ দিন, কথা আমরা বলতেই পারি। এছাড়াও আজকের দিনটিতে বিখ্যাত ব্যক্তিত্ব যাদের জন্মদিন রয়েছে: ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী তথা সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। ভারত প্রেমিক বলে আমরা যাকে জানি এবং রবীন্দ্র স্নেহধন্য এবং শান্তিনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমার্টস 1893 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। ভারতের প্রখ্যাত চর্মরোগ চিকিৎসক এবং উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের আজকের দিনটিতেই
জন্মগ্রহণ করেন। এছাড়াও 1929 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক তথা পরিচালক এবং একাধারে রাজনীতিবিদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। এই ছিল আজকের দিনটি বিশেষ তাৎপর্য যা রয়েছে। এছাড়াও আজকের দিনটিতে আমাদের শ্রোতা বন্ধু যাদের জন্মদিন রয়েছে তাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবারে কিন্তু বন্ধুরা চলে আসছি আপনাদের সবার খুবই পছন্দের বিষয় লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে আমাদের এই মাসের যে প্রথম বিষয় রয়েছে তা কিন্তু হলো সবুজ হোক ধরার প্রাণ। এই বিষয়ে প্রথম চিঠিখানি যিনি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া থেকে। তিনি লিখছেন, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ 1972 সালে দিবসটি ঘোষণা করে, আর 1973 সালে প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়। এরপর 1974 সাল, আর সেই থেকে নিয়মিতভাবে বিশ্বজুড়ে দিবসটি কিন্তু পালিত হয়ে আসছে। স্কুলের পরিবেশ বিজ্ঞানের শিক্ষকরা পড়ুয়াদের একটা বিশেষ কাজে যুক্ত করতে পারেন। এর মূল লক্ষ্য হবে পড়ুয়ারা প্রত্যক্ষভাবে সরাসরি পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুক। বিজ্ঞানীরা মনে করেন শৈশবকাল থেকে ছোটরা যেটা হৃদয়ে গেঁথে নিতে পারে, জীবনভর সেটাই মনে রাখে, নিজের দায়িত্ব হিসেবেও সে মেনে নেয়। আর এ কারণেই প্রতিটি স্কুলে একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা যেতেই পারে। যেমন স্কুলগুলোয় জীবন বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানের শিক্ষকদের মিলিত উদ্যোগে 10ম এবং 11ম শ্রেণীর ছাত্রছাত্রীরা দায়িত্ব নিক এক একটি গাছ লাগানোর, এবং সেই গাছগুলো রক্ষণাবেক্ষণে ব্রতী হতে শিখুক। এই দায়িত্ববোধের পুরস্কার স্বরূপ প্রতি পড়ুয়ার জন্য বিশেষ নম্বর দেওয়া হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে। এতে করে সমাজ তথা রাষ্ট্রে এক ধনাত্মক প্রভাব পড়তে বাধ্য। এই কাজে যে যত আন্তরিকতার পরিচয় দেবে সেই পড়ুয়াদের পরিবেশ সম্পর্কেও আগ্রহ বাড়বে অনিবার্যভাবে। এহেন প্রস্তাব বাস্তবায়িত হলে আমাদের ধরিত্রী মাতার দুঃখ দুর্দশার ছবিগুলো শীঘ্রই কিন্তু মুছে যাওয়া সম্ভব। পরিবেশ দূষণ নামক গভীর সমস্যার সমাধানে বিদ্যালয়ের কোচিং আচারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা মানে সমাজের অনেক অসুখ সেরে যাওয়া। মনে রাখা দরকার, পরিবেশ বাঁচলে মানুষ তথা জীবকুল বাঁচবে। পরিবেশ ধ্বংস হওয়ার অর্থ আমরা পরিবেশের সবুজ শ্যামল রূপ হারিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুঠার মারব। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশ পরিবেশ রক্ষার জন্য বহুস্তরীয় দীর্ঘমেয়াদী নানান পদক্ষেপ নিয়েছে। এগুলোর মধ্যে কিছু নীতি, কিছু প্রযুক্তি নির্ভর উদ্যোগ এবং কিছু মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে যুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হল অনেক দেশ কয়লা তেলের ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদির দিকে ঝুঁকছে। কার্বন নিঃসরণ কমানোর কঠোর আইন প্রণয়ন করছে বহু দেশ। অতিরিক্ত দূষণে জরিমানা, কার্বন ট্যাক্স, এমিশন ট্রেডিং সিস্টেম চালু হয়েছে অনেক দেশে। অরণ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণও অনিবার্য হয়ে উঠেছে। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া থেকে। এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে এটি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। আমরা প্রতি বছর 5 জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করে থাকি। ওই দিনটি আমরা পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি। শ্যামল সুন্দর প্রকৃতি যাতে আরো সুন্দর রূপে সেজে ওঠে সেই অঙ্গীকার করি। আমরা সকলেই জানি যে পৃথিবীতে গাছপালার অস্তিত্ব না থাকলে মানুষ সহ সমস্ত প্রাণীকুলের অস্তিত্বই পড়বে গভীর সংকটে। কারণ আমাদের খাদ্যের ব্যবস্থাই হোক বা আমাদের শ্বাসকার্য, উভয়ই নির্ভর করে
গাছপালার উপর। আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে থাকি বৃক্ষ চারা রোপণ করে, কিন্তু আমাদের এরই সাথে মনে রাখতে হবে শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনে কিছু সংখ্যক বৃক্ষ চারা রোপণ করে দিলেই আমাদের দায়িত্ব কর্তব্যের পরিসমাপ্তি ঘটে না। সেই বৃক্ষ চারা রোপণের পর যাতে সেগুলি ভালোভাবে জীবিত থাকে বা গবাদি পশু সেই চারা গাছগুলি নষ্ট না করে ফেলে, সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন। তাই বৃক্ষ চারার চারপাশটা ঘিরে দেওয়াও প্রয়োজন আছে। এর পাশাপাশি সময় মতো জল সিঞ্চন করা, চারার চারিপাশে আগাছা যাতে না জন্মায় সেটাও দেখার প্রয়োজন রয়েছে। আমাদের ধরার প্রাণ সবুজ করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় আছে, আর সেটা হলো নির্বিচারে বৃক্ষ নিধন। আমরা যদি এর পরিপূরক ব্যবস্থা গ্রহণ না করেই বৃক্ষছেদন করি, বলার অপেক্ষা রাখে না, তাহলে আমাদের পরিণতি হবে খুবই করুণ। তাই আসুন আমরা প্রত্যেকে পরিবেশ রক্ষার অঙ্গীকার করি। শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণকেও সমান গুরুত্ব দিই। প্রয়োজন ছাড়া গাছ কাটা থেকে বিরত থাকি এবং নতুন প্রজন্মের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তুলি। প্রকৃতি সুস্থ থাকলেই মানব সভ্যতা নিরাপদ থাকবে। সবুজে ঘেরা পৃথিবী হতে পারে আগামী দিনের সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি। নমস্কারান্তে, অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, একসময় আমাদের এই সাধের বসুন্ধরা বা পৃথিবী সবুজে সবুজময় ছিল। ছিল চারদিকে বন জঙ্গল, লতাগুল্ম, বৃক্ষ বনরাজি। তাদের স্নিগ্ধ শীতল ছায়ায় এই ধরা ছিল প্রাণময়, প্রাণ চঞ্চল। তাদের সবুজ রূপটি আমাদের সকলের দৃষ্টিকে নান্দনিকতায় ভরপুর করে রাখত। যত সভ্যতা এগোতে লাগলো, ততই নির্বিচারে কেটে ফেলা হলো গাছপালা। বলা যেতে পারে গাছপালার নিধন যজ্ঞ শুরু হলো। গাছপালা না থাকা মানে আমরা চোখের সামনে থেকে সবুজ হারাতে থাকলাম। সেই সবুজ আমরা এমনভাবে হারিয়ে ফেলেছি, আজ আমাদের সামনে সমূহ বিপদ দেখা দিয়েছে। জীবনে উঠেছে নাভিশ্বাস। আমরা মানুষেরা বেঁচে থাকবো কিনা সেই প্রশ্নও আজ দেখা দিয়েছে। গাছপালা না থাকার কারণে সবুজ যেমন হারিয়ে গেছে, ঠিক তেমনি পৃথিবী রুক্ষ মরুভূমি হয়ে যাচ্ছে। যেসব নদী নালাতে একসময় জল থই থই করত, তার বেশিরভাগই আজ শুকিয়ে কাঠ। নদী নালাতে জল না থাকার কারণে কত ধরনের জলজ প্রাণী, ব্যাঙ, সাপ, মাছ, কচ্ছপ বিলুপ্ত হওয়ার পথে। একই সঙ্গে কত ধরনের জলজ উদ্ভিদ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। গাছপালা নেই, হরেক রকম পাখিদের নাচন কলকাকলিও নেই, যার ফলে আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকখানি। বর্তমানে এই যে খরা, কখনো কখনো তুমুল বর্ষণ কিংবা ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা, এসব কিন্তু তার মূলেই। এই সবুজ হারিয়ে যাওয়াও কিন্তু তারই মূলে। সবুজ হলো এক কথায় আমাদের প্রাণ। তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সবুজকে রক্ষা করা এবং সবুজ যাতে বাড়ানো যায় তার সব রকম চেষ্টা করা। এর জন্য আমাদের সর্বাগ্রে দরকার বেশি বেশি করে গাছ লাগানো। একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাতে হবে। অসাধু উপায়ে আর কেউ যাতে জলাভূমি বুঝিয়ে ইমারত, অট্টালিকা কিংবা কলকারখানা গড়ে তুলতে না পারে, সেদিকে প্রশাসনিকভাবেও নজর দিতে হবে। আসুন সবাই মিলে সবুজের অভিযান চালাই। সবুজ হোক আমাদের ধরার প্রাণ। সশ্রদ্ধ নমস্কারান্তে, মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর,
মালবান্দি, পশ্চিম মেদিনীপুর। এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে এটি পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, করালি বাগদির নেশা ছিল। ফি বছর বর্ষায় রাস্তার ধারে আমোদর নদের তীরে আম, জাম, শিরিষ, বটের চারা লাগাতো যত্ন করে, বড় করে তুলতো, এতেই ওর আনন্দ। বলতো, বাবু, গাছ আমাদের পেরানের বন্ধু, ফুল দেয়, ফল দেয়, বাঁচার জন্যই বাতাস দেয়। চারদিকে কেমন সবুজের ছবি চোখ জুড়িয়ে যায়। দিনমজুর, মধ্যবয়সী, অশিক্ষিত করালি বাগদি যা বুঝত আমরা বুঝেও বুঝিনি। আমাদের দিগপাড় গ্রাম এ রাস্তার দুধারে বড় বড় আম, জাম, শিরিষ গাছের ছায়ায় আমরা রাস্তা দিয়ে গায়ে ঢুকি। আমরাও বৃক্ষরোপণ করি শিমুল মহিলা গোষ্ঠীর সহায়তায়। আষাঢ় শ্রাবণ মাসের রোয়া ধান, সবুজ ধানের উপর ঢেউ খেলে যায়। সবুজ হোক ধরার প্রাণ, এই কামনায় লেখা শেষ করলাম। ইতি দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া। এবারে কিছু তথ্য জানিয়ে দিই। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা আগরতলা পৌর নিগম এলাকার সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গৃহস্থালির বর্জ্য ও পয় নিষ্কাশনের নিরাপদ ব্যবস্থার জন্য ব্যবহৃত সেপটিক ট্যাঙ্ক প্রতি 3 বছর অন্তর নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নিয়মিত সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার না করলে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি এবং ভূগর্ভস্থ জলের দূষণ বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সকল বাড়ির মালিক ও বাসিন্দাদের নির্ধারিত সময়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। এছাড়াও আরও একটি তথ্য রয়েছে, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গোমতী জেলার জেলা শাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমা ইন্দো বাংলাদেশ সীমান্ত বিওপি লাগোয়া লাবুকান্ত পাড়া থেকে বিওপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া, সাধারণ নাগরিকের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এই বিধিনিষেধ
জারি থাকবে 13 জুলাই 2026 পর্যন্ত। এই ছিল কিছু তথ্য। এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2 2026 অনুষ্ঠিত করার বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্সসমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 9 জুন 2026 ইংরেজি। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের https://upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই মহিলা প্রার্থীদেরও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সেবা প্রদানের লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন আগ্রহী গ্রামবাসীদের কাছ থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে আবেদন করার আহ্বান জানিয়েছে। উত্তর ত্রিপুরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত বসবাসকারী 18 থেকে 50 বছর বয়সী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তথা 10ম শ্রেণী উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রশাসনকে সহায়তা করার দায়িত্ব পালন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 10 জুন 2026। এবারে কিন্তু স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি সুষম খাদ্য মানেই কিন্তু তার মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট এবং জল বা অন্যান্য ভিটামিন জাতীয় খাবার থাকতেই হবে। তো কার্বোহাইড্রেট এমন একটি উপাদান যা প্রাকৃতিকগতভাবে উৎপন্ন এক ধরনের জৈব যৌগ, যার মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আর এটি আমাদের খাদ্যের কিন্তু প্রধান মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান, যা শরীরকে দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং গ্লুকোজ সরবরাহ করে। আর এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো সিম্পল কার্বোহাইড্রেট, যা সহজেই হজম হয়, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা। আর এই সিম্পল কার্বোহাইড্রেট বা সহজ শর্করার মধ্যে রয়েছে কিন্তু চিনি, মিষ্টি, কোমল পানীয়, মধু এবং বিভিন্ন মিষ্টি জাতীয় ফল। তো আমরা যেহেতু শরীরের তাৎক্ষণিক শক্তির যোগান দেওয়া এবং মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতাকে সচল রাখার জন্য এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এই নয় যে আমরা অতিরিক্ত খাবারগুলো গ্রহণ করলেই আমাদের মস্তিষ্ক খুব ভালো কাজ করবে। কাজে আমাদেরকে সেই খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজন মতো। প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা খাবার গ্রহণ করব না। আর প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অবশ্যই কিন্তু আমরা প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট গ্রহণ করব। তাহলে অবশ্যই মনে রাখবেন। তো চলে আসছি এবারে কিন্তু আকাশ কি বলছে সেটা জানিয়ে দিতে। আজকের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড। রয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, তার পরিমাণ রয়েছে 96% এবং সর্বনিম্ন 54%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 1 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা,
সময় কিন্তু বলছে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিগণা। আর আমি আপনাদের বন্ধু নিতাই। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Akashvani presents Morning News. Good morning. I'm Shagun Chopra. The headlines. Prime Minister Narendra Modi asserts Indian economy remains exceptionally strong despite global economic crisis. Reserve Bank of India eases regulatory norms for foreign portfolio investors in government securities to attract investment. More than